Welcome to our YouTube channel MICS Education. Subscribe our channel and click the notification button to get more updates. এখানে আপনারা WBCS, পিএসসি, এসএসসি, রেলওয়ে এবং অন্যান্য যে কোনো সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন আমাদের অভিজ্ঞ শিক্ষকদের কাছ থেকে। তাহলে আজকেই যোগাযোগ করুন আমাদের সাথে নিচে দেওয়া নম্বরগুলিতে। ধন্যবাদ। সংবিধান রচনার ক্ষেত্রে প্রথম যেটা আমরা বলে থাকি যে রেগুলেটিং অ্যাক্ট থেকে 1767, তারপর পিটের ভারত শাসন আইন 1784, তারপর আমরা ক্রমান্বয়ে পরপর হওয়ার পরে 1919 সালে যে ভারতের পরিষদ আইন হয়েছিল, যেটাকে আমরা কি বলি 1919-এর পরিষদ আইনকে? ভারত না, ভারত শাসন আইন নয়, মন্টেগু চেমসফোর্ড সংস্কার বলে থাকি। ভেরি গুড, মন্টেগু চেমসফোর্ড বলতে পারি। তো সেখানে কি হয়েছিল, সেখানে ভারতের সংবিধান রচনার জন্য বলা হয় যে প্রতি 10 বছর অন্তর এইভাবে কমিশন গঠন করা হবে, যারা ভারতের সাংবিধানিক স্ট্রাকচার গুলোকে নিয়ে রিফর্ম করার চেষ্টা করবে। ওকে, সেই অনুযায়ী 1919-এর পরে 1929 আবার সংবিধান রচনার জন্য কমিশন আসার কথা প্রয়োজন ছিল, কিন্তু 1929-এ কমিশন না এসে আমাদের রাজনৈতিক চাপের কারণে 1927 সালে ভারতে এসেছিল একটা গুরুত্বপূর্ণ সংস্থা। সেটা কি ছিল? সাইমন কমিশন। ভেরি গুড, সাইমন কমিশন ভারতে আসে এবং সাইমন কমিশনের রিপোর্ট ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ ছিল। সেই সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য না থাকায় সেটাকে অল হোয়াইট কমিশন বলা হতো, এবং সাইমন কমিশন বয়কট করার পরে আসে নেহেরু প্ল্যান, যেটা হচ্ছে নেহেরু রিপোর্ট আসে 1928 সালে, 1928-এ। এরপর নেহেরু রিপোর্টের পরবর্তীকালে সেটাও মুসলিম লীগের অপোজের কারণে 1935 সালে আসে গুরুত্বপূর্ণ ভারত শাসন আইন। ওকে, সেই ভারত শাসন আইনের বিষয়বস্তুই পরবর্তীকালে ভারতের সংবিধান রচনার ক্ষেত্রে ব্যবহৃত হয়, এবং সেখান থেকে 1935-এর পরে আমরা দেখলাম এই যে আগস্ট অফার এসেছিল। এই আগস্ট অফারের পরে কি করা হয়েছিল যে ভাইসরয় নীল লিথগো যাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারত ইংল্যান্ডকে হেল্প করে সেই জন্য কিছু প্রস্তাব দেওয়া হয়েছিল আগস্ট অফারের মাধ্যমে, কিন্তু কংগ্রেস এবং মুসলিম লীগ এটাতে অপোজ করা, এটাকে প্রত্যাখ্যান করা হয়। এবং তারপরে 1942-তে ইংরেজরা আবার ভারতে আসে, ভারতে পাঠায় ক্রিপ্স মিশনকে। সেই ক্রিপ্স মিশন কি করে, ভারতে এসে প্রস্তাব দেওয়ার মাধ্যমে ভারতীয়দের স্বাধীনতা করার চেষ্টা করে, কিন্তু এখানেও গান্ধীজি এটাকে পোস্ট ডেটেড চেক অনেক ক্র্যাশিং ব্যাক বলে ক্রিপ্স মিশনকেও কিন্তু ভারতে অ্যাকসেপ্ট করেনি। ইংরেজরা কিন্তু তবুও তাদের আশা ছাড়েনি। আশা না ছাড়ার পরে খুব একটা গুরুত্বপূর্ণ ঘটনা 1945-এ এটা কত লেখা আছে 43, 45, ওকে না ঠিক আছে, 1943-এ লর্ড ওয়াভেলকে ভাইসরয় হিসেবে বা বড়লাট হিসেবে নিযুক্ত করা হয়। এরপর 1945 সালে ওয়াভেল ঘোষণা করে তার বিখ্যাত ওয়াভেল প্ল্যান বা পরিকল্পনার মাধ্যমে তিনি ঘোষণা করেন যে ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠন করা হবে এবং ক্ষমতা হস্তান্তর করার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই জন্য 19শে সেপ্টেম্বর তিনি একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করেছিলেন। কিন্তু এই কারণে এই ঘোষণার সময় তিনি দেখো এর পূর্বে 15ই জুন সিমলাতে তিনি একটি রাজনৈতিক সম্মেলনের আহ্বান করেছিলেন। 15ই জুন ওয়াভেল প্ল্যান তার আগেই ঘোষণা হয় এবং 15ই জুন সিমলাতে তিনি একটি রাজনৈতিক সম্মেলনের আহ্বান করেছিলেন, এবং সেখানে তিনি ভারতীয় যে রাজনৈতিক নেতারা রয়েছেন তাদেরকে সেখানে যোগদান করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। এবং এই 15ই জুন ওয়াভেল যে কনফারেন্সটা করেছিল সেটা সিমলাতে হওয়ার জন্য এটাকে সিমলা পরিকল্পনা বলা হয়ে থাকে। ওকে, এই সিমলা পরিকল্পনায় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে তীব্র মতভেদ দেখা দেয়, কারণ মুসলিম লীগ চাইছিল যে পৃথক রাষ্ট্র হিসাবে পাকিস্তান গঠন করতে, এবং তাদের হেড যিনি ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। তো সেখানে এই 15ই জুনের সিমলা কনফারেন্স এই কারণে টোটালি ব্যর্থ হয়েছিল।
এরপর একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে 15ই জুনের পরে জুলাই মাসে। 1945 জুন মাসে এই সিমলা কনফারেন্স হলো। জুলাই মাসে গ্রেট ব্রিটেনের যে ইলেকশন অনুষ্ঠিত হয়েছিল। ওকে, ইলেকশন অনুষ্ঠিত হয় এবং সেখানে ব্রিটেনের যে ক্ষমতায় যেই দল ছিল, অর্থাৎ যে চার্চিল যেই দলের হয়ে লড়ছিলেন, সেই দল কিন্তু পরাজিত হয় ইলেকশনে। এবং পরাজিত হওয়ার পরে স্যার শোনা মিশনে যাচ্ছে না তো। শোনা যাচ্ছে না? না স্যার, এই 1 মিনিট হ্যাঁ, এখন শুনতে শোনা পাইনি, যাচ্ছে। লাস্ট 1 মিনিট। ওকে ওকে ওকে। আচ্ছা, কতটা শোনা গেছে বলো তো? কতটা শুনেছো বলো? পরাজয় হয়েছিল উইনস্টন আচ্ছা, চার্চিলের দলের পরাজয় হয়েছিল এখানে। ওকে ওকে পরাজয় হয়েছে। ওকে, আমি বলে দিচ্ছি। আমি ক্যাবিনেট মিশন থেকে আরেকবার বলে দিচ্ছি। ওকে, দেখো, 1945 সালে জুলাই মাসে ইংল্যান্ডে জেনারেল ইলেকশন বা যেটা হচ্ছে জেনারেল ইলেকশন হলো, মানে নির্বাচন হলো। সেখানে চার্চিল, অর্থাৎ যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন চার্চিল, যিনি যেই দলের হয়ে লড়েছিলেন, সেই দল কিন্তু পরাজিত হলো এবং সেখানে জয়ী হলো শ্রমিক দল বা লেবার পার্টি। শ্রমিক দল জয়ী হওয়ার ফলে সেই শ্রমিক দলের যে হেড ছিলেন, শ্রমিক দলের হেড ছিলেন, আমাদের যেমন হেড থাকে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়, সেই শ্রমিক দলের হেড ছিলেন ক্লিমেন্ট এটলি। এই ক্লিমেন্ট এটলিকে ভারত বন্ধু বলা হয় কেন? কারণ তিনি প্রথম থেকেই ভারতের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল ছিলেন। ওকে, এই ক্লিমেন্ট এটলি ভারত প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার পরে ভারত সচিব হিসেবে নিযুক্ত করেন পেথিক লরেন্সকে। এই পেথিক লরেন্স, যিনি 1942 খ্রিস্টাব্দে যে ক্রিপস মিশন এসেছিল, 1942 যে ক্রিপস মিশন আসে, সেই ক্রিপস মিশনের হেড ছিলেন স্ট্যাফোর্ড ক্রিপস এবং তার সাথে পেথিক লরেন্স তার সহযোগী হিসেবে এসেছিলেন। 1946 সালে যে ক্যাবিনেট মিশন এলো, সেখানে হেড হিসেবে নিযুক্ত করা হলো পেথিক লরেন্সকে এবং তার সহযোগী হিসেবে পাঠানো হলো স্ট্যাফোর্ড ক্রিপসকে। ওকে, এই ক্যাবিনেট মিশন ভারতে আসে এবং তারা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুসারে ভারতকে 1946 সালে স্বাধীনতা দেওয়ার কথা ঘোষণা করে। ওকে, এবং তারা বলেছিল যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে তারা ভারতকে স্বাধীনতা দেবে। ওকে, এই জন্য নির্বাচনী তারা ঘোষণা করে যে ভারতকে স্বাধীনতা দেয়া হবে। 1946 সালে ক্যাবিনেট মিশনে ঘোষণা করে তারা ভারতকে স্বাধীনতা দেবে, 1948 সালে ভারতকে স্বাধীনতা দেয়া হবে, এই ডেটটা তাদেরকে বলা হয়েছিল। এবং সেই সময় দেখো, আমি বলেছিলাম যে ক্রিপস মিশনের মেম্বার হিসেবে আসেন, হেড হয়ে আসেন পেথিক লরেন্স, তার সহযোগী হিসেবে নিযুক্ত হন স্ট্যাফোর্ড ক্রিপস এবং ছিলেন এভি আলেকজান্ডার। এই তিনজন সদস্যের ক্যাবিনেট মিশন দলকে ভারতে পাঠানো হয়। ওকে, ক্যাবিনেট মিশন ভারতে এসে পৌঁছায় 1946 সালের 24শে মার্চ। তারা দিল্লিতে এসে পৌঁছায়। ওকে, দিল্লিতে এসে পৌঁছানোর পরে ক্যাবিনেট মিশন প্রস্তাব অনুযায়ী ভারতের সংবিধান রচনার উদ্দেশ্যে 1946 সালে ভারতের গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠিত হয়। খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, কার প্রস্তাব অনুযায়ী ভারতের গণপরিষদ গঠিত হয়? ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী 1946 সালে ভারতের গণপরিষদ গঠিত হয়। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। ওকে, এই ক্যাবিনেট মিশন ভারতের গণপরিষদ গঠন করে এবং তাদের উদ্দেশ্য ছিল ভারতে অন্তর্বর্তী সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট গঠন করা, তাদের একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল। ইন্টারিম গভর্নমেন্ট ব্যাপারটা কি? যে ক্ষমতা হস্তান্তর যখন হবে, বলা হলো যে 1948 সালে ক্ষমতা হস্তান্তর করা হবে। এবার ক্ষমতা হস্তান্তর করলেই তো হবে না, একটা প্রসিডিওর বা মানে একটা প্রসেসের মাধ্যমে সেটা করতে হবে। এবার যতদিন না সেই প্রসেসটা কমপ্লিট হচ্ছে, ততদিন তো একটা সরকার থাকা প্রয়োজন, যেই সরকার কিছুদিনের জন্য হলেও সে ভারতকে চালনা করবে। কারণ 1947 সালে ভারত চলে যাওয়ার পরে ভারতের সরকার গঠন করতে কিন্তু 1950 সাল অব্দি সময় লেগেছিল।
আর 1950 সালে ভারতের সংবিধান অ্যাক্টিভ হওয়ার পর কিন্তু ভারতে প্রধানভাবে সমস্ত সরকার গঠিত হয়েছিল। ওকে, সেই কারণে ওই টাইম পিরিয়ডের মধ্যে একটা সরকার থাকার প্রয়োজনীয়তা ছিল, সেই জন্য ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। ওকে, এতটা সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো, এবার ভারতের যে গণপরিষদ যে গঠন করা হলো, সে গণপরিষদটা কি? গণপরিষদ বলতে আমরা জেনারেলি বলে থাকি, গণপরিষদ বলতে আমরা বলি জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত একটি সংস্থা। জনগণের দ্বারা, খুব ইম্পর্টেন্ট দেখো, জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা একটি সংস্থা, যেটি ভারতের সংবিধান বা দেশের সংবিধান রচনা করবে। খুব গুরুত্বপূর্ণ এটা দেখো, গণপরিষদের প্রত্যেকটা সদস্য কিন্তু নির্বাচিত ছিল। কিছু কিছু জায়গায় বলা থাকবে যে দেশীয় যে রাজত্ব, দেশীয় যে রাজ্য, সেখান থেকে কিছু মনোনীত প্রার্থী পাঠানো হয়েছিল, কিন্তু সেই মনোনীত প্রার্থীরাও কিন্তু তাদের মধ্যেই নির্বাচিত ছিল। এই জন্য সবসময় মাথায় রাখবে, গণপরিষদের প্রত্যেকটি সদস্যই কিন্তু নির্বাচিত সদস্য ছিল। ওকে, এই গণপরিষদের প্রথম দাবি তুলেছিলেন 1934 সালে মানবেন্দ্রনাথ রয় বা এম এন রয়। এম এন রয় প্রথম ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদের কথা প্রথমবার উল্লেখ করেছিলেন। ওকে, আর যদি বলে কোন পার্টি, তখন কি হবে? কোন পার্টি প্রথম গণপরিষদের দাবি? স্বরাজ পার্টি। স্বরাজ পার্টি প্রথম গণপরিষদের দাবি উত্থাপন করেছিল। ভেরি গুড। আর প্রথম ব্যক্তি বললে এম এন রয় বললে গণপরিষদের দাবি, আর ভারতের সংবিধান রচনার দাবি প্রথমবার তুলেছিলেন গান্ধী, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী। সালটা বলতে পারবে, মনে পড়ে? 1922। 1922। ভেরি গুড, 1922 সালে। আচ্ছা, গান্ধীজি তার হরিজন পত্রিকাতেও কিন্তু গণপরিষদের প্রয়োজনীয়তা সম্পর্কে অভিমত ব্যক্ত করেছিলেন, এবং সেখান থেকে 1940 সালে আগস্ট অফার, একটু আগেই বললাম লর্ড লিনলিথগোর আগস্ট অফার, তারপরে আমরা দেখছি 1942 সালে গণপরিষদের গঠনের জন্য আসে ক্রিপস মিশন, যেটা ব্যর্থ হয়। ক্রিপস মিশন ব্যর্থর পরে 1945 সালে 19শে সেপ্টেম্বর ওয়াভেল পরিকল্পনা ঘোষণা করা হয়, যেটাও ব্যর্থ হয়। এবং লাস্ট অফ অল 1946 সালে মার্চ মাসে গণপরিষদের উদ্দেশ্যে ভারতে ক্যাবিনেট মিশন আসে এবং সাকসেসফুলি গণপরিষদ প্রতিষ্ঠিত হয়। Okay? এবার দেখো, আমি যেটা বলছিলাম একটু আগে, অন্তর্বর্তী সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট। এই ইন্টারিম গভর্নমেন্ট তার কার্যপ্রণালী করেছিল সেপ্টেম্বর 1946 থেকে 1947 আগস্ট অব্দি। ওকে, এক্ষেত্রে একটা ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছিল 1946 সালে 24শে অগস্ট বড়লাটের শাসন পরিত্যাগ করা হয়। ওকে, এবং সেখান থেকে ঘোষণা করা হয় যে সেপ্টেম্বর মাস থেকে 24শে আগস্টের পর থেকে ভারতে তৈরি করা হবে অন্তর্বর্তী সরকার, যার যেখানে থাকবে 14 জন সদস্য থাকবে অন্তর্বর্তী সরকারের মধ্যে। এই 14 জন সদস্যের মধ্যে 6 জন হবে কংগ্রেসের সদস্য, 5 জন হবে মুসলিম লীগের সদস্য, একজন থাকবে শিখ সম্প্রদায়ভুক্ত, একজন হবে খ্রিস্টান সম্প্রদায়ভুক্ত, একজন হবে পার্সি সম্প্রদায়ভুক্ত। ওকে, কতজন হচ্ছে? 6, 5, 11, 12, 13, 14। ওকে, 14 জন এইভাবে নিযুক্ত হবে। তাহলে এবার যদি আমি কোশ্চেন করি, গণপরিষদের মোট সদস্য সংখ্যা বা গণপরিষদের টোটাল মেম্বার ছিল কতজন? অ্যান্সার কি বলবে? 14 জন। অ্যান্সার কি হবে? অপশন দেওয়া আছে 14, 15, 12, 11। কি করবে? 14 জন। 14। স্যার 14 জন হবে। 14 জন অ্যান্সার করবে, প্রত্যেকের অ্যান্সার ভুল হবে। কেন? কারণ এই 14 জন সদস্য থাকবে, কিন্তু তাদের হেড থাকবে একজন, সেটা হবে বড়লাট বা ভাইসরয়। সবসময় মাথায় রাখবে যে হেড থাকবে, 14 জন কিন্তু সদস্য, কিন্তু তাদের হেড থাকবে যে সভাপতি, সেও কিন্তু সেই সবার একজন মেম্বারের মতোই হয়ে থাকে। একমাত্র রাজ্যসভা বাদে লোকসভারও কিন্তু স্পিকার কিন্তু সেই সবার একজন মেম্বার, এটা মাথায় রাখবে। সেই জন্য যদি বলে অন্তর্বর্তী সরকারের মোট কতজন সদস্য ছিল, তাহলে আমাদের বলতে হবে 15 জন। মাথায় থাকবে? সবার ক্লিয়ার? হ্যাঁ কারণ স্যার। হেড
হেড কিন্তু বড়লাট বা ভাইসরয়, সবসময় মনে রাখবে, কারণ হেড থাকবে ভাইসরয়, তাকে সহযোগিতা করবে বা তার সঙ্গে থাকবে বাকি 14 জন। ওকে, এই 14 জনের মধ্যে বা এদের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, অরুণা আসফ আলী, চক্রবর্তী রাজা, গোপালাচারী, শরৎচন্দ্র বোস, জন মাথাই, সর্দার বলদেব সিং, সাফাত আহমদ খান, জগজীবন রাম, সৈয়দ আলী জাহির এবং এইচ.সি. ভাবা। এরা হচ্ছে এদের মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তি। এবার প্রত্যেকেরই ভারতের স্বাধীনতা সংগ্রামে যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এখন আমি তাদের অবদানগুলো এখানে বলতে পারবো না। হিস্ট্রি ক্লাসে যখন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট পড়াবো তখন এইসব লোকেদের সম্পর্কে আমরা ডিটেলস ইনফরমেশন পাবো। অন্তর্বর্তী সরকার 1946 সালের 2 সেপ্টেম্বর শপথ গ্রহণ করেছিল, কিন্তু মুসলিম লীগ প্রাথমিক ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারে যোগদান করেননি, কিন্তু পরবর্তীকালে ওয়াঘেলের অনুরোধে মুসলিম লীগ কিন্তু যোগদান করেছিল অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে। ডিটেলস ঘটনা কি হয়েছিল সেটা হিস্ট্রি ক্লাসে বলবো। এখানে শুধু মনে রাখবে প্রাথমিক অবস্থায় মুসলিম লীগ কিন্তু অন্তর্বর্তী সরকারে যোগদান করেননি এবং এই অন্তর্বর্তী সরকারের ভাইস প্রেসিডেন্ট বা সহ সভাপতি হিসেবে নিযুক্ত করা হয় জওহরলাল নেহেরুকে। আর সভাপতি ছিল বাই ডিফল্ট, অর্থাৎ পদাধিকার বলে ভাইসরয় ছিল এই অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট, মনে থাকবে। এবং পরবর্তীকালে দেখো সেপ্টেম্বর মাসে কিন্তু শপথ গ্রহণ করার সময়ও কিন্তু মুসলিম লীগ কিন্তু যোগদান করেননি। এরপর দেখো 26শে অক্টোবর মুসলিম লীগের 5 জন সদস্য অন্তর্বর্তী সরকারে যোগদান করেন, যাদের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল লিয়াকত আলী খান, আই চন্দ্রীগড়, আব্দুল রব নিস্তার, গজনফ আলী খাঁ, যোগেন্দ্রনাথ মন্ডল। ওকে, পরবর্তীকালে অন্তর্বর্তী সরকার থেকে কিছু এই শরৎ বসু, আহমদ খাঁ এবং সৈয়দ আলী জাহির পদত্যাগ করেছিলেন। এইভাবে অন্তর্বর্তী সরকার আগস্ট মাস অব্দি স্থায়ী হয়েছিল। এবার এই অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে যে কিছু পদাধিকার ব্যক্তি, যেসব ব্যক্তি ছিল, কিছু ডিপার্টমেন্ট তাদেরকে ভাগ করা হয়েছিল। সবগুলো পড়ার দরকার নেই, কিছু কিছু আমাদের জানতে হবে যে অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে বৈদেশিক যেই দপ্তর অন্তর্বর্তী সরকারে ছিল ম্যাক্সিমাম, পুরোটা না হলেও ম্যাক্সিমাম কিন্তু ট্রান্সফার হয় পরবর্তীকালে ভারত যখন স্বাধীন হয় তখনও দেওয়া হয়। তো এই ক্ষেত্রে মনে রাখতে হবে সর্দার বল্লভভাই প্যাটেল অন্তর্বর্তী সরকারেও স্বরাষ্ট্রমন্ত্রী ছিল এবং ভারত স্বাধীনতার পরেও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। খুব ইম্পর্টেন্ট, অন্তর্বর্তী সরকারের কৃষি মন্ত্রী কাকে নিযুক্ত করা হয়, মনে রাখতে হবে রাজেন্দ্র প্রসাদকে কিন্তু অন্তর্বর্তী সরকারের কৃষি মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। এখানের মধ্যে জগজীবন রামকে আমাদের শ্রম দপ্তর দেওয়া হয়। এছাড়া আর এখানের মধ্যে লিয়াকত আলী খাঁ একে অর্থ বা ফাইন্যান্স ডিপার্টমেন্ট দেওয়া হয়। ওকে, আর আর একদম অরুণা আসফ আলীকে রেল দপ্তর দেওয়া হয়েছিল। ওকে, সবগুলো পড়তে হয় না, এগুলো অন্তর্বর্তী সরকারের মধ্যে পড়ে। মনে রাখবে বল্লভভাই প্যাটেলকে স্বরাষ্ট্র দপ্তর, রাজেন্দ্র প্রসাদকে এগ্রিকালচার দপ্তর, জগজীবন রামকে শ্রম দপ্তর, লিয়াকত আলী খাঁকে অর্থ দপ্তর বা ফাইন্যান্স ডিপার্টমেন্ট, আর অরুণা আসফ আলীকে রেল দপ্তর দেওয়া হয়েছিল। ওকে, সবার ক্লিয়ার এতটা? ওকে, এবার দেখো তারপরে ভারত 3rd জুন প্ল্যান এলো 1947 সালে। 3rd জুন প্ল্যান, যেটা ক্লিমেন্ট ইটলি ঘোষণা করেন, এবং এই 3rd জুন প্ল্যানকে আমরা বলে থাকি বলকান প্ল্যান হিসেবেও কিছুটা বলা হয়ে থাকে, কিন্তু বলকান প্ল্যান জেনারেলি মাউন্টব্যাটেন প্ল্যানকে এখানে বলকান প্ল্যান বলা হলে বলকান প্ল্যান কিন্তু আলাদা ছিল। এটা রিলেট করে আমাদের বলকান যে অঞ্চল রয়েছে, যেটা জেনারেলি তুরস্কের যে খলিফার সময়ে যে জায়গাটা রয়েছে সেখান থেকে কিন্তু এটা কিছুটা বিলং করে, কিন্তু কিছু কিছু জায়গায় বলকান প্ল্যান হিসেবে মাউন্টব্যাটেন প্ল্যানকেও বলা হয়ে থাকে। এই 3rd জুন প্ল্যান যেটা হচ্ছে
ক্লিমেন্ট এটলির সময়ে ভেরি ইম্পর্টেন্ট, ক্লিমেন্ট এটলি 3rd জুন প্ল্যান ঘোষণা করেছিলেন 1947 সালে। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। একটা জিনিস মাথায় রাখবে যে মাউন্ট ব্যাটেন প্ল্যান কে ঘোষণা করেছিলেন, এটা কিন্তু কেউ অ্যান্সারে মাউন্ট ব্যাটেন করবে না। ওকে, মাউন্ট ব্যাটেন প্ল্যান বা ভারতের স্বাধীনতা আইন কে ঘোষণা করে বলতে হবে কিন্তু ক্লিমেন্ট এটলি। কেউ অ্যান্সারে যদি মাউন্ট ব্যাটেন অপশন করে থাকো, টোটালি কিন্তু অ্যান্সার ভুল হবে। প্ল্যান ঘোষণা করেছিল ক্লিমেন্ট এটলি, ব্রিটিশ প্রধানমন্ত্রী। এবং এই মাউন্ট ব্যাটেন প্ল্যানের মাধ্যমে ভারত বিভাগ নীতি গৃহীত হয় এবং সেখান থেকে বলা হয় যে ভারত এবং পাকিস্তান দুটো ডোমিনিয়ন আলাদা আলাদা ভাগ থাকবে, প্রত্যেকে নিজের আলাদা সংবিধান রচনা করবে এবং প্রত্যেকে নিজেদের ব্যাপারে আলাদা মানে নীতি গ্রহণ করতে পারবে। ডিটেলস ব্যাপার আমরা হিস্ট্রি ক্লাসে পড়ব। ভারতের স্বাধীনতা আইন পাস করা হয় 1947 সালে। এর মাধ্যমে ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং জুন মাসে ঘোষিত মাউন্ট ব্যাটেন পরিকল্পনার মাধ্যমে 1947 সালে 14ই জুলাই, ভেরি ইম্পর্টেন্ট ডেট, 1947 সালের 14ই জুলাই ভারতের স্বাধীনতা আইন পাস হয়। পরীক্ষায় কোশ্চেন আসে কবে ভারতের স্বাধীনতা আইন ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়েছিল, বলতে হবে 1947 সালের 14ই জুলাই। কিন্তু খুব ভালো করে ডেটটা মনে রাখতে হবে। 15ই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল, কিন্তু ভারতের স্বাধীনতা আইন পাস হয়েছিল 1947 সালের 14ই জুলাই। ঘোষণা হয়েছিল ভারতকে মাউন্ট ব্যাটেন প্ল্যান 3rd জুন, আইন পাস হলো 14ই জুলাই, ভারত স্বাধীন হলো 15ই আগস্ট। তিনটে ডেট ভালো করে মাথায় বসিয়ে নাও। ওকে সৌম্যজিৎ, তিনটে ডেট মাথায় থাকবে ভালো করে। হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো এর মাধ্যমে কি করা হলো, ভারতের ইউনিয়ন এবং পাকিস্তান দুটো ইউনিয়ন আলাদা ভাবে ভাগ করা হলো এবং সেখান থেকে ভারতকে ডোমিনিয়ন হিসেবে স্বীকৃতি দেওয়া হলো এবং 1947 সালে ভাইসরয় প্রথার অবসান ঘটানো হয় এবং লর্ড মাউন্টব্যাটেনকে ভারতের ডোমিনিয়ন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত করা হয় এবং ভারতের মাউন্টব্যাটেন চলে যাওয়ার পর ভারতের শেষ গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত করা হয় চক্রবর্তী রাজা গোপালাচারীকে। ওকে, এবার 1947 সালে যখন ভারত স্বাধীন হয় তখন সেখান থেকে ডিপার্টমেন্ট ভাগ করে দেওয়া হয়। ডিপার্টমেন্টের মধ্যে জওহরলাল নেহেরুকে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়, সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী বা ডেপুটি প্রাইম মিনিস্টার হিসেবে ইনক্লুড করা হয়। এছাড়া তাকে দেয়া হয় স্বরাষ্ট্র দপ্তর বা আমাদের ডিফেন্সটাকে বলা হয় ডিফেন্স দপ্তর, তাকে দেওয়া হয়। এছাড়া রাজেন্দ্র প্রসাদকে ভারতের প্রাথমিক অবস্থায় 1947 সালে খাদ্য এবং কৃষি দপ্তর দেওয়া হয় এবং 1950 সালের পরে ভারতের স্বাধীনতা যখন মানে কনস্টিটিউশন অ্যাক্টিভ হয় তারপরে ভারতের রাজেন্দ্র প্রসাদকে ভারতের রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হয়। এই জন্যই বললাম যেটা 1947 সালে যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল সেই ইন্টারিম গভর্নমেন্টের অনুকূলেই একই রকম প্রায় গঠন করা হয় স্বাধীন ভারতের মন্ত্রিসভা। ওকে, রাজেন্দ্র প্রসাদকে সেখান থেকে খাদ্য এবং কৃষি দপ্তর দেওয়া হয়। প্রতিরক্ষা দপ্তর যেটাকে ডিফেন্স বলা হয়, এটা প্রতিরক্ষা দপ্তর দেওয়া হয় তোমাদের সর্দার বলদেব সিংকে। শ্রম বা লেবার ডিপার্টমেন্ট দেওয়া হয় জগজীবন রামকে। এছাড়া শিক্ষা এডুকেশন ডিপার্টমেন্ট দেওয়া হয় মৌলানা আবুল কালাম আজাদকে। অমৃত কাউরকে স্বাস্থ্য দপ্তর দেওয়া হয় আর রেল দপ্তর দেওয়া হয় জন মাথাইকে। আর হচ্ছে আর ফাইন্যান্স ডিপার্টমেন্ট হচ্ছে সম্মুখম চেট্টি ফার্স্ট ফাইন্যান্স মিনিস্টার, আইন ডিপার্টমেন্ট ফার্স্ট ল মিনিস্টার বি.আর. আম্বেদকর। ওকে, এগুলো কিন্তু পড়তে হবে। এগুলো আমরা পরে যখন ডিপার্টমেন্ট পড়বো, তোমরা বিভিন্ন দপ্তর পড়বো, লোকসভা গঠন যখন পড়বো সেখানে আমি কিন্তু এগুলো আবার তোমাদের বলবো। তো এখানে যদি তোমরা মুখস্থ এটা করে নাও তাহলে কিন্তু তোমাদের পরে গিয়ে এগুলো পড়তে সুবিধে হবে। ওকে, এটা চাইলে স্ক্রিনশট একবার করে নিতে পারো, মনে থাকবে। যে প্রধানমন্ত্রী, ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয় জওহরলাল নেহেরু। প্রথম উপপ্রধানমন্ত্রী ডেপুটি প্রাইম মিনিস্টার বা স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল। রাজেন্দ্র প্রসাদকে খাদ্য এবং কৃষি মন্ত্রী, মৌলানা আবুল কালাম আজাদকে শিক্ষামন্ত্রী, জগজীবন রামকে শ্রম দপ্তর,
बलदेव सिंह के प्रतिरक्षा दफ्तर, अमृत सिंह काउरকে স্বাস্থ্য দপ্তর, জন মাথাইকে রেল দপ্তর, সম্মুখম চেট্টিকে অর্থ দপ্তর এবং বি আর আম্বেদকরকে আইন দপ্তর দেওয়া হয়ে থাকে। ডান? সবার ক্লিয়ার এতটা? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো গুরুত্বপূর্ণ গণপরিষদ যে প্রতিষ্ঠা হয়েছিল, সেই গণপরিষদের প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি বললাম যে ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী ভারতে গণপরিষদ গঠিত হয় 1946 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 389 বা 389 জন। 389 জন ছিল ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী গণপরিষদের মোট সদস্য সংখ্যা। ওকে, এই সদস্য সংখ্যার মধ্যে প্রাদেশিক আইনসভা অর্থাৎ বিভিন্ন প্রদেশের আইনসভা বা থেকে এসেছিল 292 জন, 290 জন এসেছিল ভারতের বিভিন্ন প্রদেশ থেকে। এছাড়া 4 জন এসেছিল চিফ কমিশনার প্রদেশ থেকে, যে জায়গায় ব্রিটিশ শাসন টোটালি ছিল, এবং 93 জন এসেছিল দেশীয় রাজ্য থেকে নির্বাচিত হয়ে। ওকে, দেশীয় রাজ্যগুলি থেকে নির্বাচিত বা মনোনীত হয়ে এসেছিল 93 জন। 1946 সালে গণপরিষদের যে 389 জন, আমি বললাম যে 389, 389 জনের মধ্যে তাহলে টোটাল ব্রিটিশ প্রদেশ থেকে এসেছিল 296 জন, মানে এই 292 জন প্লাস চিফ কমিশনার থেকে এসেছিল 296 জন, এবং দেশীয় রাজ্য থেকে এসেছিল মোট 93 জন। ওকে, খুব ইম্পর্টেন্ট, এই কতজন এসেছিল এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। প্রথম গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় 1946 সালের 8 ডিসেম্বর বেলা 11টায় নতুন দিল্লির কনস্টিটিউশন হলে। এটা আই থিঙ্ক 9 ডিসেম্বর হবে। 8 হবে না 9 হবে গো? 9 হবে স্যার ওটা। 9 হবে, এটা এখানে ভুল আছে, এটা 9 হবে, এটা 9 হবে। ওকে, 1946 সালের 9 ডিসেম্বর বেলা 11টায় নতুন দিল্লির কনস্টিটিউশন হলে গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওকে, এবং এই গণপরিষদের প্রথম সভায় আমি বলেছিলাম আমার যে কাছে যে পিডিএফটা আছে ওতে 9ই লেখা আছে। 9ই হবে এটা। এটা হচ্ছে হয়তো কোনো হ্যাঁ, সময় আবার মানে আপনি শব্দ পরে বলেছে। কারেকশন করেছিলেন। এটা 9ই হবে, 9ই থাকবে, এক্স্যাক্টলি 9 থাকবে। আর সেকেন্ড ডে যেটা হয়েছিল 11ই ডিসেম্বর। এটা যদি কোথাও ভুল লেখা থাকে কারো একটু কারেকশন করে নেবে। 9 তারিখে প্রথম ডেটের হয়েছিল, প্রথম অধিবেশনের প্রথম দিন 9 তারিখ ছিল, আর দ্বিতীয় দিন ছিল 11ই ডিসেম্বর। ওকে, এই 9 ডিসেম্বর বেলা 11টায় নতুন দিল্লির কনস্টিটিউশন হলে গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এবং আমি বলেইছিলাম যে মুসলিম লীগ কিন্তু প্রথমে গণপরিষদে যোগদান করেননি। ওকে, এবং মুসলিম লীগ কিন্তু এই অধিবেশনে যোগদান করেননি। এবং এখানেই দেখো আমি বলেছিলাম যে আগের দিনের কনস্টিটিউশন কোশ্চেনেই আমি বলেছিলাম যে এই প্রথম গণপরিষদের প্রথম সভায় সভাপতি হিসাবে নিযুক্ত করা হয় সচ্চিদানন্দ সিনহাকে। প্রথম অস্থায়ী সভাপতি হিসাবে নিযুক্ত করা হয় সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য বা প্রবীণ নাগরিক হিসাবে সচ্চিদানন্দ সিনহাকে। প্রস্তাব কে দিয়েছিল? আমি বলেছিলাম তৎকালীন জাতীয় কংগ্রেসের সভাপতি আচার্য জে বি কৃপালিনী। ওকে, তৎকালীন ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি, ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি আচার্য জে বি কৃপালিনী জাতীয় কংগ্রেসের সভাপতি জে বি কৃপালিনীর প্রস্তাবে বা সচ্চিদানন্দ সিনহাকে গণপরিষদের অস্থায়ী সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়। এবং পরের ডেট 11ই ডিসেম্বর রাজেন্দ্র প্রসাদকে গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়। 11ই ডিসেম্বর রাজেন্দ্র প্রসাদকে গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়। 13ই ডিসেম্বর জওহরলাল নেহরু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব বা যেটাকে অবজেক্টিভ রেজলিউশন প্রস্তাব উত্থাপন করেছিল, যেটা উত্থাপন করে প্রথম অধিবেশনে, এবং যেটা 1947 সালে 22শে জানুয়ারি গণপরিষদের দ্বিতীয় অধিবেশন বা সেকেন্ড অধিবেশনে এটি গৃহীত হয়েছিল। খুব ইম্পর্টেন্ট, উদ্দেশ্যমূলক প্রস্তাব উত্থাপন করা হয় গণপরিষদের প্রথম অধিবেশনে এবং সেটা পাস হয় গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে।
নেক্সট দেখো এই উদ্দেশ্যমূলক প্রস্তাব বা অবজেক্টিভ রেজলিউশনের মধ্যে কি ছিল। ওকে, এই উদ্দেশ্যমূলক প্রস্তাব বা অবজেক্টিভ রেজলিউশনের মধ্যে যে গণপরিষদের প্রথম অধিবেশনে অবজেক্টিভ রেজলিউশনে তিনি বলেছিলেন যে ভারতকে একটি স্বাধীন সার্বভৌম সমাজতন্ত্র হিসেবে ঘোষণা করা হবে এবং সংবিধানের ভবিষ্যৎ কার্য যেগুলো হবে সেগুলোকে পরিচালনা করা হবে। এখান থেকেই এই অবজেক্টিভ রেজলিউশন থেকে পরবর্তীকালে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা গঠিত হয়েছিল। ওকে, এটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে অবজেক্টিভ রেজলিউশন। এখানেই বলা হয় কি যে এখানেই ভারতকে স্বাধীন সার্বভৌম সমাজতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়। আমরা জানি যখন প্রস্তাবনা গৃহীত হয় তখন এইগুলো সার্বভৌম সমাজতন্ত্র গণতান্ত্রিক এই টার্মগুলো কিন্তু সঙ্গে যুক্ত ছিল। বর্তমান সময়ে ভারত ব্রিটিশ রাজ্যগুলিকে ভারতীয় রাজ্য হিসেবে ঘোষণা করা হবে এবং ব্রিটিশের বাইরে যারা ভারতের বাইরে যোগদান করতে চাইবে তারা সেখানে যাবে এবং জনগণকে সরকারের ক্ষমতার উৎসরূপে জনগণকে স্বীকৃতি দিতে হবে। এগুলো টোটালি অবজেক্টিভ রেজলিউশন আমাদের জওহরলাল নেহেরু উত্থাপন করেছিলেন। খুব ইম্পর্টেন্ট যে অবজেক্টিভ রেজলিউশন কে উত্থাপন করেছিলেন? জওহরলাল নেহেরু। ওকে, এর মধ্যে যদি বলে কি কি জিনিস বলেছিলেন তিনি, তাহলে আমরা বলবো ভারতকে স্বাধীন সার্বভৌম সমাজতন্ত্র হিসেবে ঘোষণা করা হবে। এছাড়া ভারতের ক্ষমতার উৎসরূপে জনগণকে স্বীকৃতি দেওয়া হবে। এবার তার সাথে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ন্যায় প্রতিষ্ঠা এগুলো করা হবে। ডট 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 সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষেত্রে সুযোগ দেওয়া হবে। ব্যাস, এইগুলো তিনি অবজেক্টিভ রেজলিউশনে বলছেন। আচ্ছা, এবার যে গণপরিষদের যে অধিবেশন হয়েছিল সেখানে সম্পর্কে কিছু ইনফরমেশন জানতে হবে। প্রথম অধিবেশন হয়েছিল যেটা 9 থেকে 23 ডিসেম্বর অব্দি গণপরিষদে প্রথম অধিবেশন হয়েছিল, যেখানে অস্থায়ী এবং স্থায়ী সভাপতি নির্বাচন করা হয়। অস্থায়ী সভাপতি হিসেবে নির্বাচন করা হয় সচ্চিদানন্দ সিনহাকে, একটু আগেই বললাম, এবং স্থায়ী সভাপতি হিসেবে নির্বাচন করা হয় ডক্টর রাজেন্দ্র প্রসাদকে। এবং গণপরিষদের কমিটির প্রতিবেদন পেশ করেছিল কে এম মুন্সি। গণপরিষদের কার্য পরিচালনা সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ করেছিল কে এন মুন্সি এবং এখান থেকে গণপরিষদের স্থায়ী সভাপতিকে প্রেসিডেন্ট হিসাবে অভিহিত করা হতো। ওকে, যেটাই পরবর্তীকালে ভারতের প্রেসিডেন্ট হিসাবেও নির্বাচন করা হয়। সেকেন্ড যেটা বললাম যে অবজেক্টিভ রেজলিউশন প্রস্তাব গৃহীত হয়েছিল, যেটা প্রথম অধিবেশনে যেটা প্রস্তাব করা হয়েছিল, দ্বিতীয় অধিবেশনে সেটাকে গৃহীত করা হলো এবং এখানে গণপরিষদের প্রথম সহ সভাপতি হিসাবে নিযুক্ত করা হয় হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়কে। গণপরিষদের সহ সভাপতি হিসাবে নিযুক্ত করা হয় হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়কে। ওকে, এবার দেখো থার্ড অধিবেশন যেটা হলো সেখানে কি হয়, ভারতের মৌলিক অধিকার সংক্রান্ত রিপোর্ট আলোচনা করা হয়। যে মৌলিক অধিকার যেগুলো থাকবে, যে মৌলিক অধিকার যে ফান্ডামেন্টাল রাইটস থাকবে সেই সম্পর্কে রিপোর্ট উত্থাপন করা হয় গণপরিষদের তৃতীয় অধিবেশনে। চতুর্থ অধিবেশনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অস্থায়ী কমিটি বা অ্যাডহক কমিটি গঠন করা হয়। যে কোনো অস্থায়ী কমিটিকে অ্যাডহক কমিটি বলা হয়। এবার দেখো গণপরিষদের যে কমিটির মধ্যে গুরুত্বপূর্ণ যেটা ছিল সেটা হচ্ছে ড্রাফটিং কমিটি। গণপরিষদের কমিটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ড্রাফটিং কমিটি। এই ড্রাফটিং কমিটির ব্যাপারে আমাদের কিছু ইনফরমেশন জানতে হবে। এই ড্রাফটিং কমিটি গঠন করা হয়েছিল 1947 সালের 29শে আগস্ট। 1947 সালের 29শে আগস্ট গণপরিষদে একটা ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি গঠন করা হয়। এই খসড়া কমিটির হেড বা সভাপতি হিসেবে নির্বাচন করা হয় ডক্টর বি আর আম্বেদকরকে। এই খসড়া কমিটির মেম্বার ছিলেন মোট 7 জন
এটা আমি আগের দিন কালকেই বলেছিলাম। খসড়া কমিটির মেম্বার ছিলেন 7 জন। এই 7 জন কে কে ছিলেন আমি বলেছিলাম যে ছাড়াও তোমার হচ্ছে বি.আর. আম্বেদকর ছাড়াও ডক্টর গোপালাস্বামী আয়েঙ্গার, কে.এম. মুন্সি, সৈয়দ আহমদ সাইদুল্লাহ, ডি.পি. খৈতান, বি.এল. মিত্র এবং এবং বি.এল. মিত্র। ওকে, এই মেম্বার গুলো আমি বলেছিলাম। দেখো এই গোপালাস্বামী আয়েঙ্গার, কে.এম. মুন্সি, সাইদুল্লাহ, কৃষ্ণস্বামী আয়ার, ডি.পি. খৈতান এবং বি.এল. মিত্র এবং বি.আর. আম্বেদকর, এই 7 জনকে নিয়ে মোট ড্রাফটিং কমিটি গঠিত হয়েছিল। 7 জনের নাম কিন্তু মনে রাখতে একটু প্রয়োজনীয়তা রয়েছে, কারণ কোশ্চেন এসে থাকে নিচের কোন ব্যক্তিত্বটি গণপরিষদের ড্রাফটিং কমিটির সাথে যুক্ত ছিলেন না। তখন কিন্তু আমাদের মনে রাখতে হবে যে কে কে যুক্ত ছিলেন। সেটা মনে রাখলে আমি কিন্তু কে কে যুক্ত ছিলেন না সেটা আমরা অ্যান্সারে করতে পারবো। ওকে, এবং সাংবিধানিক পরামর্শদাতা বা কনস্টিটিউশনাল অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত করা হয় বি.এন. রাওকে। ওকে, এই যে আমাদের সংবিধান রচিত হয়েছিল প্রাথমিক অবস্থায়, সেখানে সর্বমোট 395টি ধারা এবং 8টি তফসিল ছিল। ওকে, 395টি ধারা এবং 8টি তফসিল যে সংবিধান রচনা হয়েছিল সেখানে ছিল। এবং এখানে আলোচনার পরে 1949 সালের 26শে নভেম্বর গণপরিষদ থেকে ভারতীয় সংবিধানকে গৃহীত করা হয়, যেটাকে আমরা ভারতের সংবিধান দিবস বা কনস্টিটিউশন ডে বলে থাকি 1949 সালের 26শে নভেম্বরকে। আর 1950 সালের 26শে জানুয়ারি ভারতীয় সংবিধানকে কার্যকরী করা হয়। 1950 সালের 26শে জানুয়ারি ভারতীয় সংবিধানকে কার্যকরী বা কেম ইনটু ফোর্স করা হয়, যে দিনটাকে আমরা বলে থাকি প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে। গণপরিষদে মোট 22টি কমিটি ছিল, কোনো কোনো জায়গায় 13টা পাবে, 13টা গুরুত্বপূর্ণ কমিটি ছিল, এই জন্য কোনো কোনো জায়গায় অপশনে 13টাও দেওয়া থাকে। তো অপশনে যদি হয় 22 থাকবে, না হলে 13 থাকবে। ওকে, মোট 22টা কমিটি ছিল। এদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কমিটি এখানে রয়েছে, সেই কমিটিগুলো সব আমাদের পড়তে হবে না, তার মধ্যে কিছু কিছু পড়তে হবে। যে স্টিয়ারিং কমিটি বা কার্যনির্বাহী কমিটির মধ্যে কার্যনির্বাহী কমিটি বা স্টিয়ারিং কমিটির হেড ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। স্টিয়ারিং কমিটি বা কার্যনির্বাহী কমিটির হেড ছিলেন রাজেন্দ্র প্রসাদ। অর্থ বা স্টাফ কমিটি, ফাইন্যান্স কমিটির হেড ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এছাড়া তোমার হচ্ছে অ্যাডহক কমিটি অর ন্যাশনাল ফ্ল্যাগের হেড ছিলেন রাজেন্দ্র প্রসাদ। আর স্টেটস কমিটি অর্থাৎ বিভিন্ন দেশীয় রাজ্য কমিটির হেড ছিলেন জওহরলাল নেহেরু। আর অ্যাডভাইজারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস এবং মাইনরিটি অ্যান্ড ট্রাইবাল অ্যান্ড এক্সক্লুডেড এরিয়া, অর্থাৎ মাইনরিটি যেসব রয়েছে, রাজ্য রয়েছে, যে এরিয়া রয়েছে, তাদের হেড ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। ওকে, আর ফান্ডামেন্টাল রাইটস সাব কমিটির হেড ছিলেন জে.বি. কৃপালিনী। ইউনিয়ন হাউস কমিটির হেড ছিলেন জওহরলাল নেহেরু। আর ড্রাফটিং কমিটির হেড আমি অলরেডি বললাম ডক্টর বি.আর. আম্বেদকর। ওকে, এবার দেখো গণপরিষদের সার্বভৌমত্ব নিয়ে আমাদের কিছু ইনফরমেশন জানতে হবে। দেখো 1946 সালে ভারতীয় গণপরিষদ কিন্তু সার্বভৌমত্ব ছিল না। এর ক্ষমতা নিয়ন্ত্রণ করার হতো, এটাকে নিয়ন্ত্রণ করতো ক্যাবিনেট মিশন পরিকল্পনা এবং ব্রিটিশ পার্লামেন্টের মাধ্যমে। কারণ 1946 সালে যখন গণপরিষদ গঠিত হয় তখন কিন্তু ভারত পূর্ণভাবে স্বাধীনতা হয়নি। গণপরিষদের যখন 5th বা 5ম অধিবেশন হয় তখন ভারত স্বাধীন হওয়ার পরে ভারতের গণপরিষদ কিন্তু সার্বভৌমত্ব বা মানে তাদের ইন্ডিপেন্ডেন্সি লাভ করে থাকে। ওকে, বললাম 1947 সালে 4 জুলাই, একটু ভুল আছে, 14ই জুলাই এটা। কারণ কবে বিলটা পাস হয়েছিল ভারতের স্বাধীনতা আইন? 14ই জুলাই। এখানে 1947 14 জুলাই। 14ই জুলাই, এখানে 4 হয়ে গেছে, এটা 4 না, এটা 14ই জুলাই। যদি আগের নোটসে ভুল থাকে একটু এখানে লিখে নেবে।
1947 সালের 14ই জুলাই ভারতের স্বাধীনতা আইনের মাধ্যমে গণপরিষদকে সার্বিকভাবে সার্বভৌমত্ব স্বীকৃতি দেওয়া হয়। এরপর 1947 সালের 26শে জুলাই মাউন্টব্যাটেন ঘোষণার মাধ্যমে বলা হয় যে যেকোনো ধরনের সংবিধান গ্রহণ করতে পারবে বাকিরা। ওকে, তো এটা বলা যায় যে ভারতের স্বাধীনতা আইন পাস হওয়ার পর থেকে গণপরিষদ সার্বভৌমত্ব ক্ষমতার অধিকার লাভ করেছিল। ওকে, এবার কিছু ইনফরমেশন আমাদের জানতে হবে যেগুলো এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট। ওকে, কিছু ইনফরমেশন আমাদের জানতে হবে। 1929 সালের যে লাহোর সেশন হয়েছিল, লাহোর অধিবেশন হয়েছিল, সেখানে ভারতে পূর্ণ স্বরাজের দাবি করে জাতীয় কংগ্রেস। এবং সেক্ষেত্রে কি হয়েছিল 1929 সালের লাহোর অধিবেশনে? কেউ একজন বলো, বলা উচিত। শাশ্বতী, পূর্ণ স্বরাজের দাবি আর কি কি হয়েছিল? আর এক্সট্রা কিছু কথা? কেউ একজন সৌম্যজিৎ? মারা গিয়েছিল সেই সময়। না, মারা যায়নি, মারা যাওয়ার ব্যাপার নেই। বলো বলো, বলা উচিত। সৌম্যজিৎ বলো। স্যার পতাকা উত্তোলন করেছিল। পতাকা কোন নদীর তীরে? উম, এই রাভি। রে, রাভি নদীর তীরে। ভেরি গুড। পাঞ্জাবের নদীর তীরে? লাহোরে রাভি নদীর তীরে প্রথমবার ভারতের স্বাধীনতা পতাকা উত্তোলন করা হয় এবং ঘোষণা করা হয় যে এরপর থেকে প্রতি বছর 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হবে। সেখান থেকে 1930 সালের 26শে জানুয়ারি প্রথমবার স্বাধীনতা দিবস পালন করা হয়। এরপর 1931-32 পরকে পর বছর প্রতি বছরই 26শে জানুয়ারি ভারতের স্বাধীনতা দিবস পালন স্যার করা হতো। পতাকা উত্তোলন তো 31শে জানুয়ারি করা হয়েছিল। প্রথমবার ফার্স্ট বার করা হয়েছিল প্রথমবার, 31শে হ্যাঁ, জানুয়ারি। তারপর 31শে থেকে জানুয়ারি। প্রতি বছর 26শে জানুয়ারি করা হয়। হুম। ওকে ওকে, নেক্সট দেখো, 1947 সালে কংগ্রেসের অধিবেশনে প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে গণপরিষদের দাবির উত্থাপন জানা হয় 1934 সালে। যেটা বললাম, এম.এন. রয় যিনি উত্থাপন জানিয়েছিলেন যে 1934 সালে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির অধিবেশনে প্রথম গণপরিষদ দাবি উত্থাপন করা হয়। ওকে, প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে। 1940 সালে 7ই আগস্ট ব্রিটিশ সরকার সংবিধান রচনার জন্য গণপরিষদের দাবিকে স্বীকৃতি জানায় আগস্ট অফারের মাধ্যমে। 1942 সালে ক্রিপস মিশন ভারতে আসে ভারতের সংবিধান রচনার জন্য। এই ক্রিপস মিশনকে গান্ধীজি বলেছেন পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাংক। বলা হয়েছে ক্রিপস মিশনের ব্যর্থতার পর 1946 সালে ভারতে আসে ক্যাবিনেট মিশন, যার মাধ্যমে ভারতের গণপরিষদ গঠিত হয়। এবার গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 389 জন। বললাম 1949 সালে জুলাই মাসে গণপরিষদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। ওকে, যেখানে সবাই কংগ্রেস কিন্তু খুব ভালোভাবে জয়লাভ করেছিল। এই কারণে কিন্তু মুসলিম লীগ কিন্তু জাতীয় কংগ্রেসের অধিবেশনে মানে গণপরিষদে যোগদান প্রাথমিক অবস্থায় করেনি। প্রথম অধিবেশন হয়েছিল 1946 সালে 8 ডিসেম্বর। এটা হচ্ছে 9th ডিসেম্বর নতুন দিল্লির কনস্টিটিউশন হলে হিসাবে সংবিধানের খসড়া প্রতিটি দরকার নেই, এটা দরকার নেই। ওকে, আচ্ছা, 1949 সালে 26শে নভেম্বর ভারতের সংবিধান গৃহীত হয়, যেটাকে আমরা ভারতের সংবিধান দিবস বলা হয়ে থাকে। ভারতের সংবিধান দিবস বা কনস্টিটিউশন ডে বলা হয়ে থাকে।
সংবিধান রচনা করতে মোট সময় লেগেছিল 2 বছর 11 মাস 17 দিন। ভারত ভেরি ইম্পর্টেন্ট, দেখো কমনওয়েলথের সদস্য পেয়েছিল 1949 সালে। ভারত কমনওয়েলথের সদস্য পায়। কমনওয়েলথ সদস্য তারাই পায় যাদের নির্দিষ্ট সংবিধান থাকে। 1949 সালে ভারতের সংবিধান কমপ্লিট হওয়ার পরে তারা ভারতের কিন্তু সংবিধানে সদস্য পদ অনুমোদন পেয়েছিল ভারত। 1949 সালের 24শে জানুয়ারি গণপরিষদের অধিবেশনে ভারতের জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত এবং জাতীয় স্তোত্র গৃহীত হয়। 24শে জুলাই গণপরিষদের সর্বশেষ বা লাস্ট অধিবেশন অনুষ্ঠিত হয় এবং এই 24শে জানুয়ারি রাজেন্দ্র প্রসাদকে ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত করা হয়। এবার দেখো, যখন প্রথম স্পিকার হিসেবে নিযুক্ত করা হয় গণেশ বাসুদেব জিভি মাভালাঙ্কার বা গণেশ বাসুদেব মাভালাঙ্কারকে প্রথম স্পিকার হিসেবে নিযুক্ত করা হয়। গণপরিষদের মোট সভা বসেছিল 165 দিন, মোট 11টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। একমাত্র গণপরিষদের কমিউনিস্ট দলের প্রতিনিধি ছিলেন সোমনাথ লাহিড়ী। গণপরিষদে মোট 9 জন মহিলা সদস্য ছিল, যার মধ্যে অন্যতম ছিল দুর্গাবাই দেশমুখ। যার মধ্যে অন্যতম সদস্য ছিল দুর্গাবাই দেশমুখ। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ক্লাসের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল MICS এডুকেশন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।